আজকের এই আলোচনা এক ১৪ বছর বয়সী কিশোরকে নিয়ে, যিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। এই গল্পটা তার নিজেরই লেখা স্মৃতিকথা থেকে নেওয়া। চলুন আমরা একসাথে তার সেই অবিশ্বাস্য যাত্রার সাক্ষী হই। মা, আমি মুক্তিযুদ্ধে গেলাম। ভাবুন একবার, অষ্টম শ্রেণীতে পড়া একটা ছেলে দেবেশ সান্যাল তার মায়ের জন্য খাতার একটা ছেঁড়া পাতায় এই কথাগুলো লিখে রেখে গিয়েছিল। এই ছোট্ট একটা চিঠিই বলে দেয় তার ভেতরের প্রতিজ্ঞাটা কতটা দৃঢ় ছিল। কিন্তু প্রশ্ন হল, কেন কেন একটা ১৪ বছরের কিশোরকে এমন একটা কঠিন সিদ্ধান্ত নিতে হলো? এর উত্তরটা লুকিয়ে আছে ১৯৭১ সালের ২৫শে মার্চের সে ভয়াল রাতের অন্ধকারে। সবকিছু শুরু হয়েছিল অপারেশন সার্চলাইট দিয়ে, পাকিস্তানি সেনাবাহিনী চালানো এক নৃশংস অভিযান। আর এর পরেই মাত্র কয়েক সপ্তাহের মধ্যে উল্লাপাড়া, করঞ্জা, ডেমরার মতো জায়গাগুলোতে একের পর এক গণহত্যা চালানো হয়। পুরো দেশটাই যেন একটা বধ্যভূমিতে পরিণত হচ্ছিল। আর এই কাজে পাকিস্তানি সেনাবাহিনী একা ছিল না, তাদের সাহায্য করেছিল কিছু স্থানীয় সহযোগী বাহিনী, যেমন রাজাকার, আল-বদর, আল-শামস। এরাই স্বাধীনতাপন্থী মানুষ আর হিন্দু পরিবারগুলোকে চিনিয়ে দিত। আর তারপরেই চলত বাছাই করে হত্যা, লুটপাট আর বাড়িঘরে আগুন দেয়া। তবে এই অন্ধকারের মধ্যেও কিন্তু মানবতার আলো জ্বলে উঠেছিল। যেমন ধরুন দেবেশের নিজের গ্রামের কথা। সেখানে মুসলিম প্রতিবেশীরা তাদের হিন্দু প্রতিবেশীদের বাঁচাতে এগিয়ে এসেছিলেন। তারা বলেছিলেন, হিন্দুরা আমাদের আমানত। এমনকি তাদের সোনাদানা, টাকা পয়সা নিজেদের কাছে নিরাপদে রেখে দিয়েছিলেন। এই সব কিছু মানে একদিকে এই নৃশংসতা আর অন্যদিকে মানুষের এই সাহস, এই দুটোই খুব কাছ থেকে দেখছিল অষ্টম শ্রেণীর সেই ছাত্রটি। আর মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, একটা গোপন শপথ, সে মুক্তিযোদ্ধা হবে। কিন্তু মুক্তিযোদ্ধা হওয়ার রাস্তাটা সেটা একদমই সহজ ছিল না। প্রথমে তো মায়ের জন্য শুধু একটা চিঠি লিখে রেখে কাউকে কিছু না বলে বাড়ি ছাড়লেন। তারপর ভারতে পৌঁছানোর পর ট্রেনিং ক্যাম্পে গেলেন। কিন্তু বয়স খুব কম বলে তাকে ফিরিয়ে দেওয়া হলো। কিন্তু সে দমে যায়নি। একা একাই আবার অন্য কর্মকর্তার কাছে গিয়ে সাহায্য চাইল। আর শেষ পর্যন্ত তার জেদ আর দেশপ্রেম দেখেই কর্তৃপক্ষ তাকে সুযোগ দিতে রাজি হল। দেবেশ তো এসবের কিছুই জানত না। কিন্তু ওদিকে তাকে খুঁজতে গিয়ে তার পরিবার এক ভয়াবহ বিপদের মুখে পড়েছিল। তাদের নৌকা ডুবে যায়, আর সেই বিপদের মুহূর্তে তার ছোট ভাই চিৎকার করে বলেছিল, আমি সাঁতার জানি, আমার বড় দাদা সাঁতার জানে না, আমার বড় দাদাকে বাঁচান। ভাবুন একবার, সে ছোট্ট ছেলেটা নিজের জীবনের কথা ভাবেনি। তো শেষ পর্যন্ত দেবেশ ট্রেনিং ক্যাম্পে জায়গা পেল। এবার একটা সাধারণ কিশোরকে পুরো দস্তুর সৈনিকে পরিণত করার পালা। তাকে পাঠানো হলো পানিঘাটা শিবিরে, দুর্গম এক পাহাড়ি জঙ্গলের মধ্যে ২১ দিনের এক কঠিন ট্রেনিংয়ের জন্য। সেখানে তাকে রাইফেল, এলএমজি, মটর চালানো থেকে শুরু করে গ্রেনেড ছোড়া, এমনকি যুদ্ধের সময় আহত হলে ফার্স্ট এড দেওয়া পর্যন্ত সবকিছু শেখানো হলো। বাইরে থেকে সে যতই দৃঢ় হোক না কেন, ভেতরে ভেতরে সে তো ছিল মাত্র ১৪ বছরের এক কিশোর। দিনের বেলার কঠিন ট্রেনিং শেষে রাতে যখন তাঁবুতে একা থাকত, তখন পরিবারের জন্য তার মন কাঁদত, লুকিয়ে লুকিয়ে কাঁদত। তখন ক্যাম্পের একজন কোঅর্ডিনেটর তাকে সাহস জোগাতেন। ট্রেনিং যখন শেষ হল, সে আর শুধু দেবেশ সান্যাল রইল না। তার নতুন একটা পরিচয় হল ফ্রিডম ফাইটার নম্বর 4742। এটাই ছিল তার যোদ্ধা জীবনের প্রথম পরিচয়। কিন্তু দেখুন, যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর আগেই প্রায় মরতে মরতে বেঁচেছিলেন তিনি। বাংলাদেশে ফেরার সময় একটা চলন্ত ট্রেন থেকে লাফ দিতে হয়েছিল তাকে। সেদিন যদি কিছু একটা হয়ে যেত, তাহলে হয়তো মুক্তিযোদ্ধা ৪৭-৪২-এর গল্পটা কেউ কোনোদিন জানতেই পারত না। তো হাতে একটা 1303 রাইফেল আর মাথায় হেলমেট চাপিয়ে দেবেশ আর তার ইউনিট আবার বাংলাদেশে ঢুকল, এবার সরাসরি অপারেশনের জন্য। তাদের প্রথম বড় অপারেশন ছিল বেলকুচি থানা আক্রমণ। টার্গেট ছিল থানাটা দখল করে ওখানকার অস্ত্রশস্ত্র জব্দ করা। প্রায় ১ ঘণ্টা ধরে গোলাগুলি চলেছিল, আর শেষে জয়টা মুক্তিযোদ্ধাদেরই হয়। তারা সব অস্ত্রশস্ত্র দখল করে আর ২ জন রাজাকারকেও ধরে ফেলে। আর ওই ভয়ঙ্কর গোলাগুলির মধ্যেই দুটো গুলি সোজা এসে তার হেলমেটে লাগে। সেদিন যে তিনি কিভাবে বেঁচে গিয়েছিলেন তা ভাবলে এখনও গা শিউরে ওঠে। মৃত্যু কতটা কাছ থেকে ছুঁয়ে গিয়েছিল তাকে।
কিন্তু যুদ্ধের পরেই তিনি যা করলেন তা সত্যিই অসাধারণ। একজন যোদ্ধা হয়েও তিনি মানবিকতার পরিচয় দিলেন। ধরা পড়া রাজাকার দুজনের জন্য তিনি তার কমান্ডারের কাছে অনুরোধ করলেন। বললেন, স্যার, ওদের পরিবার আছে, ওদেরকে ছেড়ে দিন। আর তার অনুরোধে কমান্ডার রাজিও হয়েছিলেন। সময়টা ডিসেম্বর ৭১। যুদ্ধ প্রায় শেষের দিকে, আর ঠিক তখনই লড়াইটা যেন আরও মরিয়া হয়ে উঠল। ভাবা যায়, দেশ স্বাধীন হওয়ার মাত্র ৩ দিন আগে তার ইউনিট মুখোমুখি হল একদল সুসজ্জিত পাকিস্তানি সেনার, যারা পিছু হটছিল। এটাই ছিল দেবেশের জীবনের সবচেয়ে কঠিন আর ভয়ঙ্কর যুদ্ধ। লড়াইটা এত কাছ থেকে হচ্ছিল যে মাথার ওপর দিয়ে সাঁই সাঁই করে গুলি চলে যাচ্ছিল। দেবেশ আর তার সঙ্গীরা বুঝতে পারছিল এই যুদ্ধে হারলে বাঁচার কোনো উপায় নেই। তাদের সামনে তখন দুটোই রাস্তা খোলা ছিল, হয় জয়, না হলে মৃত্যু। অবশেষে এলো সেই দিনটা, ১৬ই ডিসেম্বর। পাকিস্তান আর্মি সারেন্ডার করল, বাংলাদেশ স্বাধীন হল। সবার জন্য হয়তো যুদ্ধটা শেষ হয়েছিল, কিন্তু দেবেশের যুদ্ধটা যেন সেদিন থেকেই নতুন করে শুরু হল। একবার ভাবুন তো, যে ছেলেটা বাড়ি ছেড়েছিল সে ছিল অষ্টম শ্রেণীর এক ছাত্র, আর যে ফিরে এলো সে একজন যুদ্ধফেরত সৈনিক। যে পরিবারকে পেছনে ফেলে গিয়েছিল, স্বাধীন দেশে ফিরে তাকে সেই পরিবারকে শরণার্থী শিবিরে খুঁজে বের করতে হয়েছিল। তার যাত্রার শুরু আর শেষের মধ্যে ছিল আকাশ পাতাল তফাৎ। পরিবারের এইসব কষ্টের জন্য তিনি নিজেকেই দায়ী করতেন। এক বিশাল অপরাধবোধ তাকে তাড়া করে বেড়াত। কিন্তু তার একটাই শান্তি ছিল যে এত কিছুর পরেও ঈশ্বরের দয়ায় তার পরিবারের সবাই বেঁচে ছিল। যুদ্ধ শেষে দেবেশ সান্যাল আবার স্কুলে ফিরে গিয়েছিলেন, ক্লাস 9-এ ভর্তি হয়েছিলেন। কিন্তু তার গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একটা দেশ যখন স্বাধীন হয়, আর সেই স্বাধীনতার দামটা যখন শুকাতে হয় দেশের শিশুদের, তখন সেই মূল্যের পরিমাপটা ঠিক কিভাবে করা সম্ভব?